এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছে কাজী মোহন। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছে অনুপম দেব। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। 4,266 কোটি টাকার বাজেট ঘোষণা কাল। ভ্যাট আইনের কারণে বাড়ছে রাজস্ব আদায়ের লক্ষ্য। ঘূর্ণিঝড় মোড়ায় ক্ষতিগ্রস্ত অঞ্চলে সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ, জলাবদ্ধতায় নাকাল চট্টগ্রাম। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর দিনেই বাংলাদেশ ইংল্যান্ড লড়াই, স্বাগতিকদের মোকাবিলায় প্রস্তুত টাইগাররা। এবার রাত 9টায় বাংলাদেশে আজ রাত 9টায় বাংলাদেশে মতামত পাঠানোর বিষয়ে কেমন বাজেট চাই মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। এবার বাজেট প্রসঙ্গ। 2017-18 অর্থ বছরের বাজেট ঘোষণা হবে কাল বেলা 1:30টায়। জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এর সম্ভাব্য আকার হবে 4,266 কোটি টাকা। নতুন ভ্যাট আইন বাস্তবায়নের কারণে রাজস্ব আদায়ের লক্ষ্য বাড়ছে নতুন বাজেটে। একাদশ সংসদ নির্বাচনের আগে এ বাজেট ঘোষণা হতে যাচ্ছে, যা বাস্তবায়নে পুরো 12 মাস সময় পাবে সরকার। তাই নতুন বাজেট প্রণয়নে নির্বাচনের চেয়ে সংস্কারকেই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার সাথে আয়কর, ভ্যাট ও শুল্ক থেকে কি পরিমাণ অর্থ পাওয়া যাবে তার হিসাব কষে আয় ব্যয়ের চূড়ান্ত রূপরেখা তৈরি করেছেন অর্থমন্ত্রী। মানব সম্পদের উন্নয়ন হলো প্রধান লক্ষ্যমাত্রা, কিন্তু বরাদ্দের দিক দিয়ে মানব সম্পদ সবচেয়ে বেশি বরাদ্দ পাবে না। এটা ওই পরিবহন এবং জ্বালানিতে চলে যাবে বেশি সম্পদ। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের বাজেটের আকার হবে 4,267 কোটি টাকা। বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য থাকছে 7.4%। মূল্যস্ফীতি 5.5%-এর মধ্যে আটকে রাখার পরিকল্পনাও থাকছে। বিশাল ব্যয়ের বিপরীতে আয় 2,71,255 কোটি টাকা। সেই হিসেবে ঘাটতি প্রায় 1,29,012 কোটি টাকা, যা জিডিপির 5.8 ভাগ। ঘাটতি পূরণে বিদেশি ঋণের পাশাপাশি এবারও ব্যাংক ও ব্যাংক বহির্ভূত খাত থেকে বড় অঙ্কের অর্থ নেবে সরকার। এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার হচ্ছে 1.5 লাখ কোটি টাকার বেশি। এর 63 ভাগ অর্থেরই যোগান দেবে সরকার। বাকিটা আসবে দাতা ও উন্নয়ন সহযোগীদের কাছ থেকে। কৃষি ও রপ্তানি সহ বিভিন্ন খাতে বাজেটে ভর্তুকি বাবদ রাখা হচ্ছে 27,500 কোটি টাকা। বাজেটে মোট আয়ের 87 ভাগই দেবে জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআর এর মাধ্যমে রাজস্ব আদায়ের মোট লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 2,48,000 কোটি টাকা। এর মধ্যে ভ্যাট থেকে আসবে 91,000 ও কর বহির্ভূত খাত থেকে পাওয়া যাবে 27,000 কোটি টাকা। আর বাকিটা পূরণ হবে এনবিআর বহির্ভূত আয় থেকে। জনগণকে স্বস্তি দিতে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব থাকছে বাজেটে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবসায়ীরা কর্পোরেট কর কমানোর দাবি করলেও তার প্রতিফলন থাকছে না নতুন বাজেটে। নানা আলোচনা সমালোচনার পরও 1 জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর করতে যাচ্ছে সরকার। এতে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবাকে ভ্যাটের আওতামুক্ত রাখা, দেশি শিল্পের সুরক্ষায় আমদানি পণ্যের সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব থাকবে নতুন বাজেটে। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ফাঁকা বুলির জন্য এবারও সরকার বড় বাজেট দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন বাজেট বাস্তবায়ন সম্ভব হবে না বলে মনে করছেন তিনি। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দ্বিতীয় দিনের মতো ঢাকার বিভিন্ন এলাকায় খাবার ও বস্ত্র বিতরণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুরে উত্তরে বস্ত্র বিতরণের সময় নতুন বাজেট নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেছেন, ক্ষমতাশীল দলের লুটপাটের কারণে জ্বালানি খাতে ঘাটতি পূরণে আবারও গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। সরকারের যে অর্থনৈতিক অগ্রগতির যে স্লোগান, সেটা যে সম্পূর্ণভাবে একটি বানোয়াট এবং মিথ্যা স্লোগান, সেটাই প্রমাণিত হচ্ছে যে জনগণকে একেবারে জিম্মি করে জনগণের পকেট কেটে তারা এই বড় বড় বাজেট, বড় বড় অঙ্কের বাজেট তারা দিচ্ছে, জনগণকে বিভ্রান্ত করছে। মাননীয় অর্থমন্ত্রী আজকে বলেছেন যে 2018-19 অর্থ বছরে যে বাজেট, এটা যেহেতু নির্বাচনী বাজেট হবে, এবারের বাজেটটাই উনি এখন পর্যন্ত যে 10টি বাজেট দিয়েছেন তার মধ্যে সবচেয়ে ওনার হিসেবে বেস্ট বাজেট হবে এবং ওনার সফলতা উনি দেখছেন যে আসলে 95,000 কোটি টাকা থেকে সেটা 4 লাখ
4 লক্ষ কোটি টাকার উপরে বাজেট উনি আগামী বাজেটটা দিতে যাচ্ছেন, সেটা ওনার বড় সফলতা মনে হচ্ছে। আমার যেটি মনে হয় যে বড় বাজেট দেওয়া যদি বড় সফলতা হয়, আপনি দেখেছেন যে বাংলাদেশ অর্থনীতি সমিতি উনি যে বাজেট ঘোষণা করতে চাবেন অত 4 লাখ কোটি টাকার কিছু বেশি, বাংলাদেশ অর্থনীতি সমিতি বিকল্প বাজেট দিয়েছে 7 লাখ কত কোটি টাকার। কারণ অবাস্তব এবং যে বাজেট আসলে এক্সিকিউশন করার ক্ষেত্রে তাদের কোনো দায় নাই, সেক্ষেত্রে তা তিনি করতেই পারেন। এবং আবুল মাল আব্দুল মুহিতের গত বছরের বাজেট এবং এই বছরের বাজেটও যদি আপনি দেখেন যে রাজস্ব বাজেট এবং উন্নয়ন বাজেটের যে রেশিও সেটা হচ্ছে 75% 25% আপনি ইজিলি বলতে পারেন। তো সেই ক্ষেত্রে এইগুলি বাজেট দেওয়া তো আসলে কোনো কঠিন কিছু না। আমাকে দিলে আমি 6 লাখ কোটি টাকার বাজেট দিয়ে দেখাবো, কোনো এতে কোনো অসুবিধা নেই। বাস্তবায়ন কিছুটা তো সম্ভব হয়েছেই, মানে আপনি যদি উচ্চাকাঙ্ক্ষী না করেন একেবারেই, তাহলে সেটা কি না উচ্চাকাঙ্ক্ষী আপনি করলেন, কিন্তু আপনি যে রাজস্ব খাতে আপনি ব্যয় করবেন হচ্ছে আপনার 75% টাকা, আর উন্নয়নের ক্ষেত্রে আপনি ব্যয় করবেন মাত্র 25% টাকা। 75% আপনি রাজস্ব খাতে ব্যয় করা মানে হচ্ছে আপনি বেতন ভাতা অন্যান্য পারিতোষিক আনুতোষিকগুলি দিয়ে আপনি আসলে ব্যয় করবেন। মূল যে আপনি পরিকল্পনা রাখছেন 25% বাজেটের ক্ষেত্রে, সেই টাকাও আসছে হচ্ছে আপনি রাজস্ব বেশি ধরছেন আমাদের উপর, ভ্যাট আরোপ করছেন, ব্যাংক থেকে লোন নিচ্ছেন, সেটি তো বেস্ট বাজেট। মানে আর খারাপ বাজেট কি হবে আমি ঠিক জানি না। তবে উনি ভ্যাটের আইনটা একেবারে যদি উনি কার্যকর করতে পারে, সেটা ওনার সবচেয়ে বড় সফলতা। কিন্তু এবার মনে হয় আগেরবারের চেয়ে ঘাটতিটাও বড় আকারের থাকছে। হ্যাঁ, ঘাটতি মাথা মোটা ঘাটতি মোটামুটি বড় থাকেই। উনি নেক্সট বাজেটটা 5 লক্ষ, বাজেট যত বড় হচ্ছে ঘাটতিও কিন্তু সেই অনুযায়ী অনেক বড় হচ্ছে। আর ব্যবসায়ীদের কথা বলছিলেন, ব্যবসায়ীদের আপনি নিশ্চয়ই জানেন যে ভ্যাট হারে সন্তুষ্ট যেহেতু ব্যবসায়ীদের তিনি করতে পারেন নাই, অনেক পণ্যের মধ্যে ভ্যাট ছাড় দিয়ে তিনি এটা একটা মিনিমাইজ করতে চেষ্টা করছেন। তার ফলে যেটা হবে যে মানে প্রায় দ্বিস্তর ত্রিস্তর বা স্তর যদি আমি নাও বলি 3-4 রকমের আইন সৃষ্টি হবে আসলে, এবং সেটা কতটা ভালো হবে, কতটা ম্যানেজেবল থাকবে, সেটি আসলে একটি প্রশ্ন বটে। কারণ এক একটা কোম্পানিকে বা এক একটা প্রতিষ্ঠানকে এক একটা পণ্যকে এক এক কারণে ছাড় দেওয়া হচ্ছে। যাই হোক, আমরা অপেক্ষা করি আবুল মাল আব্দুল মুহিত আগামীকাল আমাদেরকে বাজেট দিচ্ছেন, সেই বাজেটটি কেমন হয়। আমরা পরের খবরটিতে চলে যাই, যে এই খবরটিতে বলা হচ্ছে যে দ্বিতীয় ধাপে গ্যাসের দাম বাড়ছে আজ মধ্যরাতে। এর ফলে প্রতি ঘনমিটার সিএনজির দাম হবে 40 টাকা। এছাড়া 1 চুলার জন্য 900 টাকা ও 2 চুলার জন্য 950 টাকা দিতে হবে। ভোক্তা পর্যায়ে দ্বিতীয় ধাপে দাম না বাড়াতে হাইকোর্টের আদেশ স্থগিত হয়, নতুন দাম কার্যকর হচ্ছে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। গত ফেব্রুয়ারিতে বিইআরসি 2 ধাপে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এরপর প্রথম ধাপের দাম 1 মার্চ কার্যকর হয়। তবে রিট আবেদনের কারণে দ্বিতীয় ধাপের কার্যকারিতা 6 মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। এরপর মঙ্গলবার হাইকোর্টের আদেশ 5 জুন পর্যন্ত স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ। প্রথম ধাপে বাসাবাড়িতে 1 চুলার গ্যাসের দাম 600 টাকা থেকে বাড়িয়ে 750 টাকা এবং 2 চুলার জন্য 650 টাকা থেকে বাড়িয়ে 800 টাকা করা হয়েছে। শিল্প বাণিজ্যিক সব ধরনের গ্রাহকের জন্যই নতুন দাম কার্যকর হয়। আগাম ব্যবস্থা নেয়ায় ঘূর্ণিঝড় মোড়ায় ক্ষতি কম হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্যোগ মোকাবেলায় দেশের সক্ষমতা অনেক বেড়েছে। সংসদে প্রশ্নোত্তরে তিনি কথা বলেছেন। উপকূলীয় এলাকায় উন্নয়ন কাজে পানি উন্নয়ন বোর্ডকে আরো গতিশীল হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। অস্ট্রিয়া থেকে দেশে ফেরার পরপরই সংসদ অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে মাহবুল আলম হানিফের প্রশ্নের জবাবে জানান, ঘূর্ণিঝড়ের খবর পেয়ে অস্ট্রিয়া থেকেই তিনি আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ আমাদের রহমত করেছেন যে পরিমাণ ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল, তো ঝড়টা সরে যাওয়াতে, আর ওই সময় যখন ঝড়টা আঘাত আনে সেই সময় যেহেতু সাগরে ভাটা ছিল, সেজন্য আমাদের ওই ক্ষতিটা অতটা হয়নি। তবে প্রচুর ঘরবাড়ি ভেঙে গেছে, গাছপালা নষ্ট হয়েছে। ঘূর্ণিঝড় মোড়ার কারণে দেশের উপকূলীয় অঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্যের অভাব হবে না বলে সংসদকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। সরকারের পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগও দুর্যোগ মোকাবেলায় তৎপর বলে জানান শেখ হাসিনা। উপকূলীয় এলাকার উন্নয়ন কাজে পানি উন্নয়ন বোর্ডকে আরো গতিশীল হওয়ার তাগিদও দেন প্রধানমন্ত্রী। পানি সম্পদ মন্ত্রণালয়কে আরেকটু এ ব্যাপারে উদ্যোগী হতে হবে, কারণ পানি সম্পদ মন্ত্রণালয় যদি একটু ঢিলমা তালে চলে তাহলে কিন্তু কাজগুলি হবে না। সেখানে ঠিকই প্রকল্প নেওয়া হচ্ছে, কিন্তু কাজের ক্ষেত্রে আরো গতিশীল হতে হবে। প্রধানমন্ত্রী জানান, হাওড় ও উপকূলীয় এলাকার দুর্যোগ মোকাবেলা ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়নে 4 বছর মেয়াদী প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পে ব্যয় হবে 340 কোটি 64 লাখ টাকা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ঘূর্ণিঝড় মোড়ায় শুধু কক্সবাজারের 8 উপজেলাতেই বিধ্বস্ত হয়েছে 50,000-এর বেশি বাড়িঘর, ক্ষতিগ্রস্ত হয়েছে 3 লাখ মানুষ। ঝড়ের একদিন পরও সহায়তা না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন অনেকে। প্রশাসন বলছে দুর্গত এলাকায় সাধ্য অনুযায়ী ত্রাণ পাঠাচ্ছেন তারা।
সরকারি হিসেবে ঘূর্ণিঝড় মোরার আঘাতে কক্সবাজারে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫৪,০০০ ঘরবাড়ি। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টেকনাফ, সেন্ট মার্টিন, কুতুবদিয়া, পেকুয়া ও মহেশখালী। শাহপরীর দ্বীপ, মগনামা, বড়ঘোপ, নাজিরারটেকের কিছু কিছু জায়গায় ত্রাণ পৌঁছালেও চাহিদার তুলনায় তা খুবই কম। সেন্ট মার্টিন ও কুতুবদিয়ায় ১০,০০০ ব্যাগ ত্রাণ বিতরণ করেছে নৌবাহিনী। দুর্গতদের অভিযোগ, ঝড়ের আগে প্রশাসনের নানা তৎপরতা থাকলেও দুর্যোগ কেটে যাওয়ার পর ক্ষতিগ্রস্তদের সহায়তায় তেমন উদ্যোগ নেই। ১০০ কতক্ষণ মতো ভাঙছে, প্রশাসনকে জানানো হয়নি, কেউ আসে না এখানে, জানদিও কেউ আসে না, এখান থেকে কেউ জানা না। ঘর বাড়ি ভাঙি তো আর সরকার তো সাহায্য চাই, কিছু নয় হনদিন নয় রাজিয়া নয় হনদিন। জেলা প্রশাসক জানালেন, বরাদ্দ অনুযায়ী ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পাঠিয়েছেন তারা, শীঘ্রই সরবরাহ বাড়ানো হবে। আমরা এই দুর্যোগ উপলক্ষে ২০০ মেট্রিক টন আমাদের জিআর আমরা বরাদ্দ পেয়েছি। ২০০ মেট্রিক টন থেকে আমরা প্রায় ১৩০ মেট্রিক টন অলরেডি আমরা বিতরণ করে ফেলছি। আর আমাদের ১৫ লক্ষ টাকা বরাদ্দ ছিল, ১৫ লক্ষ টাকা থেকে আমরা প্রায় ১১ লক্ষ টাকার মতো আমরা অলরেডি দিয়েছি। এদিকে জেলা বোট মালিক সমিতির নেতারা জানিয়েছেন, মঙ্গলবার ঝড়ের সময় সমুদ্রে যোগাযোগ বিচ্ছিন্ন অনেক মাছ ধরার ট্রলার ফিরে আসলেও টেকনাফ, উখিয়া ও মহেশখালীর এখনও প্রায় ৫০টি ট্রলার নিখোঁজ। প্রতিটি নৌযানে ১৪ থেকে ১৭ জন করে জেলে রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে ঘূর্ণিঝড় মোরার প্রভাবে টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের বেশিরভাগ নিচু এলাকা। দিনভর জলজটে বিপর্যয়ে পড়ে নগরবাসী। তাদের অভিযোগ, দুর্ভোগ কমাতে তৎপর নয় সিটি কর্পোরেশন। ঘূর্ণিঝড় মোরা চট্টগ্রাম উপকূল অতিক্রম করার পরপরই শুরু হয় বৃষ্টি। রাতভর মুষলধারে বৃষ্টির পর বুধবার সকাল পর্যন্ত ২২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে পতেঙ্গা আবহাওয়া অফিস। বৃষ্টির পানিতে ডুবে যায় নগরীর চকবাজার, বহদ্দারহাট, আগ্রাবাদ, হালিশহর সহ বেশিরভাগ নিচু এলাকা। কোথাও হাঁটু, আবার কোথাও কোমর পানি। চরম ভোগান্তিতে অফিসগামী সাধারণ মানুষ ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। ব্যাহত হয় যান চলাচল। জলমগ্ন এলাকায় বন্ধ আছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। মেয়র এবং বর্তমান সাবেক মেয়র সহ ওনাদের কাছে আমাদের চট্টগ্রামবাসীর আবেদন যে চট্টগ্রামের জলবদ্ধতা যেভাবে দূর করা হয় এভাবে ওনারা যেন চেষ্টা করে। যে বেরিবাঁধটা দিচ্ছে তো এটা হয় নাই, এই যে ফোর্ট কলোনিয়ান দিয়ে এই বেরিবাঁধের কারণে এই জলবদ্ধতা আমরা করতে হইতেছে। প্রচুর মাল নষ্ট হয়, আমরা যা বছরে ইনকাম করি তার চেয়ে বেশি আমাদের লস হয়ে যায়। ব্যবসা করে এখানে শান্তি পাচ্ছে না শহরে এসে। নগরীতে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের কারণে নালা পরিষ্কার রাখতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে সিটি মেয়র। যদিও মৌসুমের শুরু থেকে জলজট নিরসনে খুব বেশি আশার আলো দেখাতে পারেনি সিটি কর্পোরেশন। আর এবারের জলাবদ্ধতার জন্য ঘূর্ণিঝড় শেষে জোয়ারের উচ্চতা বাড়াকে কারণ বলা হচ্ছে। যখন বৃষ্টিপাত হয় প্রচুর সিলটেশন পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়। আর আমাদের চট্টগ্রাম শহরে বর্তমানে ইতিমধ্যে একই সাথে এতগুলো ডিপার্টমেন্ট উন্নয়ন কর্মকাণ্ড করেনি, এটিও একটা কিন্তু বিষয়। এদিকে জেলা প্রশাসন জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের কারণে জেলার ১১টি উপজেলার প্রায় ২৭৪৫টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৪,০০০ মানুষ। আমাদের একজন মানুষও মারা যায়নি, একজন মানুষ আহত হয়েছে সেই রিপোর্টও নেই, সেই ধরনের কোথাও আসেনি। কোনো প্রাণী সম্পদের, পশু সম্পদের কোনো ক্ষতি হয়নি। কিছু মানুষের কাঁচা ঘরবাড়ি আংশিকভাবে এবং সম্পূর্ণভাবে ড্যামেজ হয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাত ৯টা বাংলাদেশে একটা বিরতি নিচ্ছে। নটা বেজে ২২ মিনিটে ফিরে এলাম রাত ৯টায় বাংলাদেশে। যুক্তরাজ্য ও জার্মানির পর এবার ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ থেকে কার্গো ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা দিচ্ছে। এই সংক্রান্ত সিদ্ধান্ত বুধবার দুপুরে জেনেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। মন্ত্রীর আশঙ্কা, এতে বিমানের পণ্য পরিবহনে আয় কমার পাশাপাশি বিরূপ প্রভাব পড়বে দেশের রপ্তানি খাতে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ২০১৬ সালে ৯ মার্চ শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট পরিচালনার ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাজ্য। একই দিন জার্মানিও একই সিদ্ধান্ত কার্যকর করে। এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে সরকারি পর্যায়ে দু দেশের কর্তৃপক্ষের সঙ্গে চলছে আলোচনা।
বিমানবন্দরের নিরাপত্তা পরিদর্শনে জুনে জার্মানি ও জুলাইয়ে বাংলাদেশে আসছে যুক্তরাজ্যের প্রতিনিধি দল। এই সংকটের মধ্যেই এবার কার্গো ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী কয়েকদিনের মধ্যে এই বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানান বিমানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফোন করেছিলেন, ওনার সাথে ইউর অ্যাম্বাসেডারের কথা হয়েছে। ইউর অ্যাম্বাসেডার বলেছে যে এই চিঠিটা আসতে পারে। কার্গো হ্যান্ডলিংয়ের নিরাপত্তা নিশ্চিত করা সহ বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনার যখন উন্নতি হয়েছে, তখন ইউর এই পদক্ষেপকে রাজনৈতিক সিদ্ধান্ত বলেই মনে করছেন বিমানমন্ত্রী। আমাদের কাছে কোনো কথাবার্তা বা আমাদের এটার পরিদর্শন ইত্যাদি কিছুই করেনি তারা। এখন এটা যদি দেয় সেটা তাদের ইচ্ছা। আমাদের তরফ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তার লিস্ট আমাদের কাছে আছে। আমরা বলতে পারি এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না। কার্গো ফ্লাইট পরিচালনায় যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিমান বাংলাদেশ। 2014-15 অর্থ বছরে কার্গো ফ্লাইট পরিচালনার মাধ্যমে বিমানের আয় হয়েছিল 327 কোটি টাকা। অথচ 2015-16 অর্থ বছরে তা 12 কোটি টাকা কমে হয়েছে 315 কোটি টাকা। নিষেধাজ্ঞার ফলে ক্ষতির মুখে পড়েছে দেশের পোশাক খাত। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলা খবর জানানোর জন্য অনুপম আপনার কাছে যাচ্ছি। কাল থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে। হ্যাঁ, এবং বাংলাদেশ 11 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে। ইংল্যান্ডের সাথে বাংলাদেশের মানে ভালো কিছু অভিজ্ঞতা আছে, কিন্তু প্রস্তুতি ম্যাচে যা হয়েছে এরপর আসলে কি হবে সেটা নিয়ে অনেক খারাপ হয়েছে, ওটা একটু মনে। হ্যাঁ, কিন্তু তার আগে ইংল্যান্ড কিন্তু একটা বড় একটা সিরিজ খেলে এসেছে, খুবই ভালো খেলেছে। হ্যাঁ, সবকিছুই মাথায় রেখে মাশরাফি এবং আমরা মনে হয় একই দিকে আছি। দেখা যাক কাল কি হয়। 3:30টায় বোঝা যাবে যে কোন দিকে যাচ্ছে খেলা। আমরা একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকছে। 9:31 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। 11 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে বাংলাদেশ। রোমাঞ্চ থাকলেও আবেগকে চড়ে বসতে দিচ্ছে না টাইগাররা। দুই প্রস্তুতি ম্যাচের দুস্মৃতি ভুলে মনোযোগ আসল লড়াইয়ে। ইংল্যান্ডকে ফেভারিট বললেও লক্ষ্যের কথা ভুলছেন না অধিনায়ক মাশরাফি। অন্যদিকে গত 2 বিশ্বকাপের স্মৃতি না হাতড়ে সাম্প্রতিক পারফরমেন্সে হুঁশিয়ারি দিয়ে রাখলেন এউইন মর্গান। কিংস্টন ওভালে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা 3:30টায়। ইংল্যান্ড সামনে আসলে বারবারই চলে আসে 2011 ও 2015 বিশ্বকাপের কথা। মাশরাফি অতীতে পড়ে থাকতে চান না, কিন্তু চিটাগং ও অ্যাডিলেড সাফল্য ঠিকই প্রেরণা দেয় টাইগারদের। ধারাবাহিকতা ধরে রেখে এবারও সাফল্যে চোখ রাখছে বাংলাদেশ। কিন্তু ইংলিশদের সাম্প্রতিক পারফরমেন্স ম্যাচকে খুব বেশি স্বপ্ন দেখাচ্ছে না। এক কথায় ইংল্যান্ডকে ফেভারিট বলতে দ্বিধা করলেন না অধিনায়ক। আমরা এখানে এসেছি শুধু খেলার জন্য না, অবশ্যই আমাদের নিজেদের যে এক্সপেকটেশন আছে, মানুষেরটা বাদ দিয়ে যে নিজেদের এক্সপেকটেশন আছে, যে আমরা এখন সবাইকে দেখানোর সময়, কারণ এইসব টুর্নামেন্টে সবার চোখ থাকবে। সো বাংলাদেশ এখন অনেক ইমপ্রুভ সাইড। আমি জানি না, যেটা আগে বললাম যে হার জিত আমি যার সাথেই খেলি আমি বলতে পারি না কখনোই। 11 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে বাংলাদেশ সরাসরি না বললেও রোমাঞ্চ ঠিকই ভর করেছে টাইগারদের উপর। ভালো প্রস্তুতি নিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারত ম্যাচের দল, কিন্তু 2 প্রস্তুতি ম্যাচে বড় হারে টাইগারদের ব্যাকফুটে ঠেলে দিচ্ছে। অধিনায়ক আশ্বস্ত করলেন ভুল থেকে শিক্ষা নেবেন তারা। ব্যাটিং এর সময় হালকা একটা ওয়েদার একটু চেঞ্জ হতে বল সুইং স্টার্ট করছে, বাট এটা কিন্তু এর আগে সবসময় শুনে আসছি, কালকে প্রথম দেখা হলো। তো আমি মনে করি যে এই এক্সপিরিয়েন্স গুলো অবশ্যই নেক্সট ম্যাচে যদি এরকম হয় ব্যাটসম্যানদের কাজে দিবে, এট দ্য সেম টাইমে বোলারদেরও হেল্প করবে যে ওই টাইমে কোথায় বোলিং করতে হবে, কি বোলিং করতে হবে। গত 2 বছরে ওডিআইতে সবচেয়ে ধারাবাহিক দল ইংল্যান্ড। 300+ রান করছে বোলে কোয়ে, 2বার বোর্ডে তুলেছে 400 রান। ঘরের মাঠে বিগ অ্যাসাইনমেন্টে ইংলিশদের অস্বস্তি বেন স্টোকসকে নিয়ে। ইনজুরির কারণে স্টোকসের বোলিং মিস করবে ইংলিশরা। আরেকটা অস্বস্তির খবর গায়ে না মাখলেও ঘুরে ফিরে এসে যাচ্ছে 2011-2015 বিশ্বকাপের কথা। তবে ইংলিশ অধিনায়ক অতীতে পড়ে না থেকে নিজেদের সাম্প্রতিক পারফরমেন্সের কথা মনে করিয়ে দিলেন বাংলাদেশকে। ওদের সামর্থ্য সম্পর্কে ধারণা আছে, আমরা জানি ওরা বেশ ভালো দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দীর্ঘ সময় পর ফিরেছে। প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ সবার জন্যই, খারাপ করলেই বাদ পড়বেন, ভুলের কোনো সুযোগ নেই এখানে। 4 বছর পর কেনিংটন ওভালে দিনের আলোতে ওডিআই হচ্ছে। 2 প্রস্তুতি ম্যাচে হার, সেটা ভুলে যান। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যে অন্যরকম একটা দল তা অতীতে প্রমাণ করেছে টাইগাররা। এবারও ইংল্যান্ডের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করতে চাইছে বাংলাদেশ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ওভাল, লন্ডন, ইংল্যান্ড। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের সুপার 6-এর বিগ ম্যাচে প্রাইম ব্যাংককে 5 উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আবাহনীর সমান 22 পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে টেবিলের 2 আছে গাজী গ্রুপ। ফতুল্লায় বৃষ্টির কারণে মঙ্গলবার খেলা পরিত্যক্ত হয়। রিজার্ভ ডেতে শুরুর কন্ডিশন কাজে লাগিয়েছে গাজী গ্রুপের বোলিং আক্রমণ। শাহনাজ আহমেদের 54 এবং জাকির হাসানের 47 ছাড়া বড় স্কোর আসেনি।
10 ওভার আগেই 173 রানে থামে প্রাইম ব্যাংক, 3টি করে উইকেট নেন আবু হায়দার রনি ও গুরকিত সিং। জবাবে নাসির হোসেনের অপরাজিত 61তে সহজ জয় পায় গাজী গ্রুপ। এনামুল বিজয় 45 আর মুমিনুলের ব্যাটে আসে 33 রান। বৃহস্পতিবার পাতানো ম্যাচ নিয়ে এএফসির চিঠির উত্তর দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সম্প্রতি সিনিয়র ডিভিশন ফুটবল ম্যাচ পাতানোর ঘটনায় বাফুফের কার্যক্রম নিয়ে জানতে চেয়ে চিঠি দিয়েছে এএফসি। তবে এই ঘটনায় জড়িতদের বিষয়ে সিদ্ধান্ত আসতে সময় লাগবে আরো সপ্তাহ দুয়েক। খবর এই ছিল আমার কাছে, আরো কিছু খবর জানবো মহু এবং খালেদের কাছ থেকে। অনুভব, আপনাকে ধন্যবাদ। উড়োজাহাজে প্রধানমন্ত্রী খাবার ফেরত দেওয়ার ঘটনা তদন্ত শুরু করেছে দুটি কমিটি। প্রধানমন্ত্রীর জন্য সরবরাহ করা সুপের ট্যাগ নম্বরে গরমিলের কারণে অনুসন্ধানের পাশাপাশি এর জন্য দায়ীদের চিহ্নিত করবে এই কমিটি। এই ঘটনায় সংশ্লিষ্টদের চরম গাফিলতি ছিল বলে জানিয়েছেন বিমানমন্ত্রী রাশেদ খান মেনন। বিমান ফ্লাইট ক্যাটারিং সার্ভিস বিএফসিসি দেশের একমাত্র আন্তর্জাতিক মানের ফ্লাইট ক্যাটারিং সেন্টার। বিমান ছাড়াও 4টি বিদেশি এয়ারলাইন্সকে খাবার সরবরাহ করে এই প্রতিষ্ঠান। গত সোমবার প্রধানমন্ত্রীকে বহনকারী অস্ট্রিয়াগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটের খাবারও সরবরাহ করে বিএফসিসি। আর সেখানে সুপের 2টি ফ্লাক্সে ট্যাগ নম্বরে গরমিল চিহ্নিত করে এসএসএফ সদস্যরা। এরপর ফেরত দেওয়া হয় এই স্যুপ। এই ঘটনায় বিএফসিসি সহকারী ব্যবস্থাপক নুরুল মমিন মিয়াকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া বিমানের পক্ষ থেকে 1 সদস্যের একটি এবং বিমান ও পর্যটন মন্ত্রণালয় থেকে 3 সদস্যের আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে। আমরা আশা করছি আগামী 2 দিনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্টটা আমাদের হাতে আসবে। অপর আরও একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে, যেখানে উপসচিব জনাব মুস্তাকিম বিল্লাহ ফারুকী সাহেবের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে, যেখানে বিমান এবং সিভিল এভিয়েশনের পক্ষ থেকে একজন প্রতিনিধি রয়েছেন। বিমানমন্ত্রী মনে করছেন সংশ্লিষ্টদের চরম গাফিলতিতেই ঘটছে এই ঘটনা। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। তদন্ত কমিটি 3 দিনের মধ্যে রিপোর্ট দেবে, এই জন্য তাকে বলে দেওয়া হয়েছে। আমরা আশা করি রোববারের মধ্যে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তবে এই বিষয়ে কথা বলতে রাজি হননি বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আহমেদ। এর আগে গত বছরের নভেম্বরে প্রধানমন্ত্রীকে বহনকারী হাঙ্গেরিগামী বিমানের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে ইস্তানবুলে জরুরি অবতরণ করে। এই ঘটনায় বিমানের 9 কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর জানানোর আগে নিচ্ছি একটি বিরতির পর জানিয়ে দিচ্ছি রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, নিম্নমানের খাদ্যের অভিযোগে কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা। রাত 9:46-এ ফিরে এলাম। নিম্নমানের খাবার তৈরি ও বাজারজাত করার অভিযোগে রাজধানীতে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআই এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভেজাল বিরোধী অভিযানের সময় এই জরিমানা করা হয়। সকালে তেজগাঁও শিল্প অঞ্চলে খাজানা মিঠাই কারখানায় অভিযান চালায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া খাদ্যপণ্য তৈরি এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্স মেলায় খাজানা মিঠাইকে 3 লাখ টাকা জরিমানা, অনাদায়ে প্রতিষ্ঠানের মালিককে 2 বছরের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্স না নিয়ে ওনারা বিএসটিআইয়ের সিল ব্যবহার করতেছেন। এইভাবে তারা আমরা তিনটা অপরাধে তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়, কি বলে মামলা করা হয়। এই মামলায় তাদেরকে 3টা মামলায় 3 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে 2 বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এদিকে বিকালে মতিঝিল এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন অভিযোগে জরিমানা করা হয় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে। নিরাপদ খাদ্যপণ্য নিশ্চিত করতে রমজান মাস জুড়ে অভিযান পরিচালনা করবে প্রশাসন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেমন বাজেট চাই আপনাদের কাছে জানতে চেয়েছিলাম আমরা। বাবুল বলেছেন শিক্ষা এবং কৃষি বান্ধব একটি বাজেট চাই। জায়েদ বলেছেন সবার গ্রহণযোগ্য এবং উন্নয়নমূলক বাজেট চাই। কবির বলেছেন যোগ্যতা অনুযায়ী শিক্ষিত বেকারদের চাকরি নিশ্চিত করার জন্য একটি ভালো বাজেট চাই। তানভীর বলেছেন প্রতিরক্ষা খাতে বাজেট বাড়াতে হবে। মাহমুদুল বলছেন কর্মসংস্থান বান্ধব বাজেট চাই। শিয়াব বলছেন সবার জন্য কল্যাণমূলক বাজেট হতে হবে। রোমান বলছেন শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রেখে একটি আদর্শ বাজেট চাই। মুন্না বলছেন চালের কেজি যাতে 100 টাকা ওঠে তেমন বাজেট চাই। সামাদ বলছেন বিশেষ করে কারিগরি শিক্ষার ক্ষেত্রে ব্যয় বাড়াতে হবে। কামাল বলছেন এমন অঙ্কের বাজেট চাই যা উন্নয়ন ও পূর্ণ বাস্তবায়নে ভূমিকা রাখবে। চালের কেজি 100 টাকা উঠে যাতে এরকম বাজেট চেয়েছেন মুন্না। আমি ঠিক জানি না, মানে তিনি হয়তো কৃষক
স্বার্থ দেখতে চাইছেন বেশি অথবা 10 করে, টাকা লিখতে গিয়ে ভুলে 100 টাকা হয়ে গেছে, সেটিও হতে পারে। আর তানভীর বলছেন প্রতিরক্ষা খাতে বাজেট বাড়াতে হবে, এটি ইন্টারেস্টিং। প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানোর কথা কেউ কোনদিন বলেছে? এমনকি যারা প্রতিরক্ষা খাতে কাজ করেন তাদের মুখেও জীবনে শুনি নাই। তিনি হয়তো এটা ভাবতে পারেন যে আমি আজকে যাই এসএমএস পাঠাই, বাজেট আসলে প্রতিরক্ষা খাতেই বেশি বাড়বে, তাহলে এটাই বাজায় যে আমি আমার বলার কারণেই সেটি হয়তো বেড়েছে বা ওর বলাটা হয়েছে। হ্যাঁ, এটা একটা হতে পারে। যাই হোক, উনি ডিফারেন্ট কিছু বলেছে, এটাই হলো বড় কথা, যে আমরা সচরাচর এরকম শুনি না। দর্শকদের অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। পানি সংকট মোকাবেলায় অভিনব এক উদ্যোগ নিয়েছেন নেদারল্যান্ডসের এক শিল্পী। প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে বিশুদ্ধ পানির উৎস খুঁজে বের করেছেন শিল্পী এপি ভারহেগান। তার আবিষ্কৃত প্রযুক্তি মরু অঞ্চলে 24 ঘন্টায় 8 লিটার পর্যন্ত বিশুদ্ধ পানি উৎপাদনে সক্ষম। জাতিসংঘের হিসেবে বিশ্বের কমপক্ষে 10 কোটি মানুষ ভুগছে পানি সংকটে। বৈশ্বিক উষ্ণতার কারণে পানির স্তর নেমে যাওয়ায় বিভিন্ন অঞ্চলে দেখা দিচ্ছে খরা। ভবিষ্যতে এই সংকট তীব্র আকার ধারণ করবে বলে বারবার সতর্ক করছেন বিজ্ঞানীরা। এই সংকট সমাধানে এগিয়ে এসেছেন ডাচ শিল্পী ভারহেগান। খুঁজে বের করেছেন প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে বিশুদ্ধ পানির উৎস। সূর্যের আলো প্রতিফলিত হয়ে শক্তি সরবরাহ করে, সেটা কাঠামোটির নিচে যুক্ত কুলিং পাম্পের তরলকে উত্তপ্ত করে। এতে সাদা ধাতবটি ঠান্ডা হয়ে বাতাসের আর্দ্রতা এর ওপর জমতে শুরু করে। মরু অঞ্চলে এই প্রযুক্তি 24 ঘন্টায় গড়ে 8 লিটার পর্যন্ত বিশুদ্ধ পানি উৎপাদনে সক্ষম হয়েছে। প্রযুক্তিটি এরই মধ্যে পরিবেশ বিজ্ঞানীদের আকৃষ্ট করেছে। খরাপ্রবণ এলাকায় এই প্রযুক্তি চমৎকার কাজ করবে। বিশেষ করে এটি কৃষিকাজের জটিলতা দূর করতে সহায়ক হবে। প্রাকৃতিক শক্তিকে কাজে লাগানোই পরিবেশের উপর কোনো প্রভাব ফেলবে না। এরই মধ্যে আফ্রিকায় ডাচ শান্তিরক্ষী বাহিনী এই পদ্ধতি ব্যবহার করে পরীক্ষামূলকভাবে বিশুদ্ধ পানি উৎপাদন শুরু করেছে। ভবিষ্যতে এই প্রযুক্তি পানি সংকট দূরীকরণে সহায়ক হবে বলে আশাবাদী উদ্ভাবক ভারহেগান। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টা বাংলাদেশ আয়োজনে। আজকের রাত 9টা বাংলাদেশ শেষ করব যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া 60 শিক্ষার্থীদের কিছু ছবি দেখি। তার আগে আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।